হ্যালো এভরিওয়ান, এই ক্লাসে আমরা বেয়ারিং ক্যাপাসিটি এবং বেয়ারিং ক্যাপাসিটির যে ডিফারেন্ট টাইপ রয়েছে সেই ডিফারেন্ট টাইপ অফ বেয়ারিং ক্যাপাসিটি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, যদি বেয়ারিং ক্যাপাসিটি এবং ডিফারেন্ট টাইপ অফ বেয়ারিং ক্যাপাসিটির সম্বন্ধে আমাদের ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু এরপরে কোনো টপিকই ক্লিয়ারলি বোঝা যাবে না। কারণ এরপরেই আমাদের আসবে হচ্ছে তারজাগিস থিওরি। তারজাগিস থিওরি টোটালটাই কিন্তু বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, তো বেয়ারিং ক্যাপাসিটি কাকে বলে? তো বেয়ারিং ক্যাপাসিটিও বলে কোনো ফাউন্ডেশনের নিচে যেই সয়েল থাকে, এটা আমি দেখাচ্ছি ফাউন্ডেশনের নিচের সয়েল। ঠিক আছে, একটা ফাউন্ডেশন, এখানে আমরা একটা ফাউন্ডেশনের একটা ক্রস সেকশন দেখতে পাচ্ছি, ফাউন্ডেশনের ক্রস সেকশন। এই ফাউন্ডেশনের নিচে যেই সয়েল রয়েছে, ঠিক আছে, সেই সয়েলের পার ইউনিট এরিয়াতে লোড সাপোর্টিং পাওয়ারকে, পার ইউনিট এরিয়াতে এই ফাউন্ডেশন যে ম্যাক্সিমাম যতটা লোড সাপোর্ট করতে পারছে, ঠিক আছে, সেই ম্যাক্সিমাম লোড সাপোর্টিং পাওয়ারকে বলা হয় বেয়ারিং ক্যাপাসিটি অফ দিস সয়েল উইদাউট ইন্ট্রোডিউসিং এনি ড্যামেজ ইন দ্য বডি অফ দ্য ফাউন্ডেশন। ঠিক আছে, মানে এই ম্যাক্সিমাম লোড সাপোর্ট করার জন্য ফাউন্ডেশনের বডিতে কিন্তু কোনো ক্র্যাক দেখা যাবে না। ঠিক আছে, তো এবার আমাকে বুঝতে হবে যে এই ফাউন্ডেশনের মধ্যে কোথা দিয়ে কীভাবে লোড আসছে। ঠিক আছে, তো ফাউন্ডেশনকে দুটো ভাগে ভাগ করা যায়। আগের ভিডিওতেই আমরা দেখেছি যে গ্রাউন্ড লেভেল কাকে বলে, গ্রাউন্ড লেভেলের ওপরের পার্টকে বলা হয় সুপারস্ট্রাকচার এবং গ্রাউন্ড লেভেলের নিচের পার্টকে বলা হয় সাবস্ট্রাকচার। তো সুপারস্ট্রাকচার কি, সাবস্ট্রাকচার কি? যেমন সুপারস্ট্রাকচার বিম, কলাম, স্ল্যাব, এগুলো হচ্ছে সুপারস্ট্রাকচার। আর সাবস্ট্রাকচার কি? সাবস্ট্রাকচার হচ্ছে আমাদের ফাউন্ডেশনকেই বলা হয় সাবস্ট্রাকচার। ঠিক আছে, তো ফাউন্ডেশনের বেসে কি লোড এসছে? ফাউন্ডেশনের বেসে আসছে সুপারস্ট্রাকচার থেকে লোড, মানে বিম, কলাম, স্ল্যাব, এগুলো থেকে লোড এসছে হচ্ছে ক্যাপিটাল W1 পরিমাণ। ঠিক আছে, আর কি লোড এসছে? ফাউন্ডেশনের সাবস্ট্রাকচারের সেলফ ওয়েট অফ দ্য ফুটিং, ঠিক আছে, সেটা লোড এসছে হচ্ছে W2 পরিমাণ। আর কি এসছে? ওভার বার্ডেন প্রেশার। ওভারবার্ডেন প্রেশার মানে কি? ফাউন্ডেশনে যে ব্যাকফিল সয়েল রয়েছে সেই ব্যাকফিল সয়েলের ওয়েটও তো বেস অফ দ্য ফাউন্ডেশনে পড়বে, সেটা ধরো হচ্ছে W3 পরিমাণ। তো ফাউন্ডেশনের নিচে যে সয়েল রয়েছে সেই সয়েল W1, W2 এবং W3-র ম্যাক্সিমাম যেই ভ্যালুটা ক্যারি করতে পারে উইদাউট এনি ড্যামেজ এফেক্ট ইন দ্য বডি অফ দি ফাউন্ডেশন, সেই ম্যাক্সিমাম ভ্যালু অফ লোডকে সাপোর্ট করার ঘটনাকে বলা হয় ফাউন্ডেশনের বেয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল কাকে বলে এটা কিন্তু ভালো করে বোঝা গেল। দেখো কি লেখা আছে এখানে, লোড সাপোর্টিং পাওয়ার। লোড সাপোর্টিং পাওয়ার তো W1, W2 এবং W3 এই তিনটে লোডকে সাপোর্ট করছে। কে সাপোর্ট করছে? ইউনিট এরিয়া অফ দিস সয়েল। আচ্ছা, স্ট্রেসের কনসেপ্ট, স্ট্রেস স্ট্রেন, সেখানে বুঝতে পারবে আমরা যতই সাপোর্টিং পাওয়ার নিয়ে আলোচনা করেছি সবই কিন্তু আমরা ইউনিট এরিয়াতে আমরা ক্যালকুলেশন করি। ঠিক আছে, যদি এখানে ইউনিট এরিয়া কথাটা কেন লিখেছি বুঝতে না পারো, আমার স্ট্রেস স্ট্রেনের ভিডিও দেখে নেবে, সেখানে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তাহলে লোড সাপোর্টিং পাওয়ার পার ইউনিট এরিয়া অফ সয়েল উইদাউট ইন্ট্রোডিউসিং এনি ড্যামেজিং মুভমেন্ট বা এনি ড্যামেজিং এফেক্ট ইন দ্য ফাউন্ডেশন। আচ্ছা, ড্যামেজিং এফেক্ট উইদাউট ইন্ট্রোডিউসিং এনি ড্যামেজিং এফেক্ট, এই কথাটা কেন বললো? কারণ ধরো ফাউন্ডেশনের নিচের সয়েল 100 কিলোনিউটন পর্যন্ত ম্যাক্সিমাম ধরো লোড নিতে পারে। ঠিক আছে, 105 যখন হয়ে যাবে তখন ফাউন্ডেশনের মধ্যে ক্র্যাক দেখা যাবে। ক্র্যাক যেই লোডের জন্য আসবে সেই লোডের আগের মুহূর্ত পর্যন্ত ফাউন্ডেশনের বেসের যে সয়েল সে যতটা লোড ক্যারি করতে পারছে তা নিয়েই কিন্তু আমাদের আলোচনা। ঠিক আছে, ক্র্যাক হয়ে গেলে কিন্তু আর তো, ক্র্যাক যদি কোনো স্ট্রাকচারে হয়ে যায় তাহলে তো আর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োজনই নেই। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের মূল লক্ষ্যই তো যাতে আমার স্ট্রাকচার যাতে সেফ থাকে, সেই জন্য এই কথাটা লেখা আছে যে উইদাউট এনি ফেইলিয়ার ইজ ডিফাইন অ্যাজ বেয়ারিং ক্যাপাসিটি অফ দিস সয়েল। তাহলে বোঝা গেল যে বেয়ারিং ক্যাপাসিটি অফ দিস সয়েল কাকে বলে। এবার আমরা বেয়ারিং ক্যাপাসিটি, আমাদের এখানে 6টা ডেফিনেশন রয়েছে, 6টা ডেফিনেশন নিয়েই আমাদের ভালো করে কিন্তু আইডিয়া থাকতে হবে। ঠিক আছে, কি ডেফিনেশন? একটা রয়েছে গ্রস প্রেশার। গ্রস প্রেশারকে কিউজি বলা হয়। ঠিক আছে, গ্রস প্রেশারের পর আমাদের আসে হচ্ছে নেট প্রেশার। নেট প্রেশারকে কিউ
কিউএন বলা হয়। তারপরে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বা কিউইউ। আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম। আজকের ভিডিওর পর ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিংয়ে যখনই আমি বেয়ারিং ক্যাপাসিটি বলবো তখনই কিন্তু আমাদের বুঝতে হবে যে আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি নিয়ে কথা বলছি, ঠিক আছে। আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটির পরে আসে নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, তারপরে নেট সেফ বেয়ারিং ক্যাপাসিটি এবং সেফ বেয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। তো আমরা প্রথমে আমাদের গ্রস প্রেশার নিয়ে আলোচনা করব। তাই দেখো গ্রস প্রেশার কাকে বলে আমি এটা ডায়াগ্রামের সাহায্যে বোঝাবো, তারপর ডেফিনেশন তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে। গ্রস প্রেশার হচ্ছে দ্য টোটাল প্রেশার অ্যাট দ্য বেস অফ দ্য ফাউন্ডেশন। তাহলে বেস অফ দ্য ফাউন্ডেশনে যে টোটাল প্রেশার আসছে, তো বেস অফ দ্য ফাউন্ডেশনের টোটাল প্রেশারকে আমি এখানে তীর চিহ্ন দিয়ে শো করছি, ঠিক আছে। বেস অফ দ্য ফাউন্ডেশনে যে টোটাল প্রেশার এসছে সেই টোটাল প্রেশারকে বলা হয় গ্রস প্রেশার। গ্রস মানে কি? গ্রস মানে তো টোটাল, ঠিক আছে। তো বেস অফ দ্য ফাউন্ডেশনে যে টোটাল প্রেশার এসছে তাকে আমি বলছি গ্রস প্রেশার। তাহলে এই টোটাল প্রেশার বেস অফ দ্য ফাউন্ডেশনে কোন কোন লোডের জন্য জেনারেট হচ্ছে? সুপার স্ট্রাকচারের লোড, মানে বিম, স্ল্যাব, কলামের লোড। এই লোডকে একটু আগেই আমি ডায়াগ্রামে দেখিয়েছিলাম W1, ঠিক আছে। W1 প্লাস সেলফ ওয়েট অফ দ্য ফুটিং। সেলফ ওয়েট অফ দ্য ফুটিং হচ্ছে আমাদের W2, আর সারচার্জ লোড বা ওভারবার্ডেন প্রেশার বা ব্যাকফিল অফ দি সয়েল, এই জন্য আমাদের লোড এসে হচ্ছে W3। এই W1, W2 এবং W3 এই তিনটে লোডের জন্য বেস অফ দ্য ফুটিংয়ে যেই প্রেশার জেনারেট করছে সেই প্রেশারকে বলা হয় হচ্ছে গ্রস প্রেশার, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল গ্রস প্রেশার কাকে বলে। এবার ডেফিনেশনে আসছি, দেখো ইট ইজ দ্য টোটাল প্রেশার অ্যাট দ্য বেস অফ দ্য ফুটিং, ঠিক আছে। আচ্ছা, তাহলে বেস অফ দ্য ফুটিংয়ে যে টোটাল প্রেশারটি এসছে ইনক্লুডিং দি প্রেশার ডিউ টু, তাহলে কি বললাম, এই টোটাল প্রেশার কেন এসছে? W1, W2 এবং W3 এই তিনটেকে যোগ করার জন্য এই টোটাল প্রেশার এসছে, ঠিক আছে। ইজ টোটাল প্রেশার ইজ ডিউ টু, তাহলে কী হবে? W1, W2 এবং W3 হবে। তাহলে একে কী লেখা আছে? প্রেশার ডিউ টু অ্যাপ্লাইড লোড অফ সুপারস্ট্রাকচার। এটা কোনটা? W1, যেটাকে আমি W1 দিয়ে দেখিয়েছি। তারপরে কি আসছে? প্রেশার ডিউ টু সেলফ ওয়েট অফ দি ফুটিং, ঠিক আছে। সেলফ ওয়েট অফ দি ফুটিং কোনটা? যেটাকে আমি W2 দিয়ে দেখিয়েছি। আর কি রয়েছে? ওভারবার্ডেন প্রেশার। ওভারবার্ডেন প্রেশার কোনটা? ওভারবার্ডেন প্রেশার হচ্ছে W3। তাহলে আমাদের বোঝা গেল যে গ্রস প্রেশার কাকে বলে, ঠিক আছে। আরেকবার বলে দিলাম যে বেস অফ দ্য ফুটিংয়ে W1, W2 এবং W3-র জন্য যেই প্রেশার আসছে বা জেনারেট হচ্ছে সেই প্রেশারকে বলা হয় গ্রস প্রেশার, ঠিক আছে। গ্রস প্রেশারের পর আমাদের যেতে হবে হচ্ছে নেট প্রেশারের ডেফিনেশনে। দেখো আমাদের এখানে গ্রস প্রেশারের পর লেখা আছে যে নেট প্রেশার কাকে বলে। চলো এবার আমরা নেট প্রেশারের আগে ডায়াগ্রাম থেকে দুটো ছোট জিনিস বুঝে নিই। নেট প্রেশার একদম সোজা জিনিস, ঠিক আছে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে আমরা একটা ফাউন্ডেশনের ক্রস সেকশন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা ফাউন্ডেশনের ক্রস সেকশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই ফাউন্ডেশনের ক্রস সেকশনে আমাদের ডেপথ অফ দ্য ফাউন্ডেশন কত? ডেপথ অফ দ্য ফাউন্ডেশন হচ্ছে DF। আর উইথ অফ দ্য ফাউন্ডেশন কত? উইথ অফ দ্য ফাউন্ডেশন হচ্ছে ক্যাপিটাল B, ঠিক আছে। তো ডেপথ অফ দ্য ফাউন্ডেশনে যে ব্যাকফিলিং যে সয়েল রয়েছে সেই সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে গামা। ইউনিট ওয়েট হচ্ছে গামা, আর হচ্ছে DF হচ্ছে ডেপথ অফ দ্য ফাউন্ডেশন। তাহলে এই ব্যাকফিলে যে সয়েল রয়েছে তার ওভারবার্ডেন প্রেশার কত? তাহলে ওভারবার্ডেন প্রেশার আমাদের হলো হচ্ছে গামা। গামা হচ্ছে ইউনিট ওয়েট, আর হচ্ছে ডেপথ অফ দ্য ফাউন্ডেশন হচ্ছে DF। তাহলে এই গামা ইন্টু DFকে আমরা তো বলতে পারি যে ওভারবার্ডেন প্রেশার, ঠিক আছে। সেটাই এখানে দেখো লেখা আছে, ওভারবার্ডেন প্রেশার হচ্ছে গামা ইন্টু DF, ঠিক আছে। আচ্ছা, এই গামা ইন্টু DFকে সিগমা প্রাইম দিয়েও ডিনোট করা হয়, ঠিক আছে। BC পূর্ণিমার বইয়ে ফলো করবে যে এই গামা ইন্টু DFকে কিন্তু ওরা সিগমা প্রাইম দিয়ে ডিনোট করেছে, ঠিক আছে। তাহলে আমাদের বোঝা গেল যে ওভারবার্ডেন প্রেশার কাকে বলে। এবার দেখো গ্রস প্রেশারে কি দেখেছিলাম? গ্রস প্রেশারে দেখিয়েছিলাম W1, W2 এবং W3 এই তিনটে প্রেশারের জন্য বেস অফ দ্য ফাউন্ডেশনে বা বেস অফ দ্য ফুটিংয়ে যেই প্রেশার জেনারেট করছে তাকে বলে গ্রস প্রেশার। তাহলে নেট প্রেশার কাকে বলে? নেট প্রেশারের ক্ষেত্রে কিন্তু W1, W2 এবং W3 তিনটে আসবে না। নেট প্রেশারের ক্ষেত্রে শুধুমাত্র W1 এবং W2 আসবে, ঠিক আছে। W1 এবং W2-র জন্য বেস অফ দ্য ফুটিংয়ে যেই স্ট্রেস বা প্রেশার জেনারেট হচ্ছে তাকে বলে নেট প্রেশার। তাহলে আমরা কি করব? গ্রস প্রেশার থেকে যদি
গ্রস প্রেশার থেকে যদি আমরা গামা ইন্টু ডিএফ যদি বিয়োগ দিয়ে দিই বা ওভারবার্ডেন প্রেশার যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা নেট প্রেশার আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে নেট প্রেশার কাকে বলে? নেট প্রেশার হচ্ছে গ্রস প্রেশার আমাদের, যেটা গ্রস প্রেশার হচ্ছে কিউজি। গ্রস প্রেশার থেকে যদি আমাদের ওভারবার্ডেন প্রেশার এটা যদি বিয়োগ দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা নেট প্রেশার পেয়ে যাব। তাহলে গ্রস প্রেশার কেন এলো? গ্রস প্রেশার এলো W1, W2 এবং W3 তিনটে প্রেশারের জন্য। আমাদের নেট প্রেশার কেন আসছে? নেট প্রেশার এসছে আমাদের W1 এবং W2 এই দুটো প্রেশারের জন্য। তাহলে নেট প্রেশার পেতে গেলে আমাদের কি করতে হবে? W1 প্লাস W2 প্লাস W3 থেকে আমাদের W3 পোর্শনটা বাদ দিতে হবে। W3 মানে কি? W3 হচ্ছে ওভারবার্ডেন প্রেশার। ওভারবার্ডেন প্রেশারের ভ্যালু কত? এই গামা ইন্টু ডিএফকে আমি এখানে W3 লিখলাম। W1 প্লাস W2 প্লাস W3 থেকে আমাদের W3-র মান বিয়োগ দিলেই আমরা নেট প্রেশার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে কি করছি? কিউজি থেকে বাদ দিচ্ছে হচ্ছে গামা ইন্টু ডিএফকে আমি এখানে W3 দিয়ে আগে দেখিয়েছি। তাহলে W1 প্লাস W2 প্লাস W3 থেকে W3 যদি বাদ দিই, তাহলে পড়ে থাকছে W1 প্লাস W2। বাই দ্য ডেফিনেশন যদি আসি, তাহলে হচ্ছে সুপারস্ট্রাকচারের লোড এবং সেলফ ওয়েট অফ দ্য ফুটিংয়ের জন্য বেস অফ দ্য ফুটিংয়ে যেই প্রেশার জেনারেট হচ্ছে তাকে বলে নেট প্রেশার। এবার আসি আমাদের ডেফিনেশন। ঠিক আছে, ডেফিনেশনে নেট অফ দি প্রেশার কি বলেছে? দেখো কি বলেছে, ইট ইজ দ্য টোটাল প্রেশার, ভালো কথা, অ্যাট দ্য বেস অফ দ্য ফুটিং। ঠিক আছে, এক্সক্লুডিং ওভারবার্ডেন প্রেশার। ঠিক আছে, তাহলে গ্রস প্রেশার কি হলো? গ্রস প্রেশার ছিল ইনক্লুডিং ওভারবার্ডেন প্রেশার, আর নেট প্রেশার হচ্ছে আমাদের এক্সক্লুডিং ওভারবার্ডেন প্রেশার। তাহলে বোঝা গেল গ্রস প্রেশার কাকে বলে আর নেট প্রেশার কাকে বলে। ঠিক আছে, এবার আমরা আসবো আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, এবং বললাম যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপরে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং বিয়ারিং ক্যাপাসিটি বলতে আমরা কিন্তু শুধুমাত্র আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিকেই বুঝবো। ঠিক আছে, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি দেখো ডেফিনেশনে, অ্যাজ পার ডেফিনেশন ম্যাক্সিমাম গ্রস প্রেশার। আচ্ছা, একটা বেস অফ দ্য ফুটিংয়ে যে ম্যাক্সিমাম যে গ্রস প্রেশার আসছে, ঠিক আছে, মানে W1 এবং W2, W3 এই তিনটে ভ্যালুর তো একটা ম্যাক্সিমাম ভ্যালু রয়েছে রে ভাই। ঠিক আছে, এই ম্যাক্সিমাম ভ্যালুর যেটা কে সয়েল সাপোর্ট করতে পারে উইদাউট এনি ফেইলিয়ার, সেই ম্যাক্সিমাম ভ্যালুকে বলা হয় আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তাই দেখো কী লিখেছি, ইট ইজ দ্য ম্যাক্সিমাম গ্রস প্রেশার, এটা একটা গ্রস প্রেশার, তার ম্যাক্সিমাম ভ্যালু হুইচ ক্যান বি অ্যাপ্লাইড অ্যাট দ্য বেস অফ দ্য ফুটিং উইদাউট কজিং এনি শিয়ার ফেইলিয়ার। ঠিক আছে, আচ্ছা শিয়ার ফেইলিয়ার কি? আমাদের ফেইলিয়ার দু রকমের রয়েছে, একটা হচ্ছে শিয়ার ফেইলিয়ার, একটা হচ্ছে সেটেলমেন্ট ফেইলিয়ার কিন্তু আসবে না, শিয়ার ফেইলিয়ারটাই শুধুমাত্র আসবে। যখন আমি এর একটা দুটো ভিডিও পরে আমি শিয়ার ফেইলিয়ার এবং সেটেলমেন্ট ফেইলিয়ার সম্বন্ধে ডিটেল আলোচনা করব, তখন বুঝে যাবে যে শিয়ার ফেইলিয়ার কথাটাই কেন এখানে লেখা হলো, সেটেলমেন্ট ফেইলিয়ার কথাটা কেন লেখা হলো না। তাহলে কি হলো, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কি? অ্যাজ পার ডায়াগ্রাম আমরা যেটা আগে আলোচনা করেছি, W1, W2 এবং W3-র ম্যাক্সিমাম যেই ভ্যালু বেস অফ দ্য ফুটিংয়ে আসছে, ঠিক আছে, যার জন্য ফাউন্ডেশনে কোনো মাত্র ক্র্যাক হচ্ছে না। W1, W2, W3-র এই ভ্যালুর পরেও ভ্যালু আসতে পারে, কিন্তু ফাউন্ডেশন কিন্তু ক্র্যাক করে যাবে। ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম যে ভ্যালু আসছে উইদাউট এনি ফেইলিয়ার, সেই ভ্যালুকে বলছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি বা কিউইউ। তাহলে আমার কি হলো, কিউইউ হচ্ছে কিউজি ম্যাক্সকে বলে কিউইউ। ঠিক আছে, তাহলে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির পরে আমরা কি আসবো? আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটির পর আসবো আমরা নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কি দিয়ে ডিনোট করা হয়? QNU দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, তো নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি কাকে বলে? QNU। ঠিক আছে, আমরা যদি কিউইউ মানে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি থেকে যদি ওভারবার্ডেন প্রেশার যদি বাদ দিয়ে দিই, ওভারবার্ডেন প্রেশার কোনটা? গামা ইন্টু ডেপথ অফ দ্য ফাউন্ডেশন। ঠিক আছে, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি থেকে যদি ওভারবার্ডেন প্রেশার আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা পাবো নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। ঠিক আছে, তাহলে আলটিমেট থেকেই কিন্তু দেখো নেট আলটিমেট এলো। ঠিক আছে, আলটিমেট থেকে ওভারবার্ডেন বাদ দিলে হচ্ছে নেট আলটিমেট। ঠিক আছে,
এবার নেট আলটিমেট থেকে নেট সেভ কী করে আসবে, এবার হচ্ছে নেট আলটিমেট যেটা কিউএনইউকে যদি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে যদি ভাগ করা যায়, অঙ্ক করতে কিন্তু এগুলো লাগবে, ঠিক আছে। নেট সেভ বিয়ারিং ক্যাপাসিটি অফ দি ফাউন্ডেশন জিজ্ঞাসা করে, ফ্যাক্টর অফ সেফটি কিছু একটা দিয়ে তো নিশ্চয়ই দেবে, ঠিক আছে। এবার নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিকে যদি আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে যদি ডিভাইড করে দিই, তাহলে কিন্তু আমরা নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি বা কিউএনএস পাবো, ঠিক আছে। তাহলে আমরা কিউএনএস পেয়ে গেলাম। এবার আমাদের আসবে যে সেফ বিয়ারিং ক্যাপাসিটি। সেফ বিয়ারিং ক্যাপাসিটি কি, নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি যেটা বের করলাম, সেই নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটির সাথে যদি আমরা গামা ইন্টু ডিএফ যদি যোগ করে দিই, ঠিক আছে, গামা ইন্টু ডিএফ যদি আমরা নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটির সঙ্গে যোগ করে দিই, তাহলে আমরা সেফ বিয়ারিং ক্যাপাসিটি পাবো। এরকমও কোশ্চেন এসছে এসএসসির প্রিভিয়াস ইয়ার, দেখবে একটা ক্যালকুলেশন দিয়ে দিয়েছে, সেই ক্যালকুলেশনে বলছে নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি। তাহলে তার মানে কি, নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি আমাদের পেতে গেলে আমাদের সেফ বিয়ারিং ক্যাপাসিটি দিয়েছে। তো সেফ বিয়ারিং ক্যাপাসিটি আমাদের পেতে গেলে কিন্তু আমাদের নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি আগে ক্যালকুলেশন করা জানতে হবে, ঠিক আছে। নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি আমাদের ক্যালকুলেশন করতে গেলে কিন্তু আমাদের নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি ক্যালকুলেশন করা জানতে লাগবে, ঠিক আছে। তো নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি যদি কোশ্চেনে দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা ডেফিনেশনই কিন্তু ভালো করে জানতে লাগবে। তো এই হলো আমার বিয়ারিং ক্যাপাসিটি এবং ডিফারেন্ট টাইপ অফ বিয়ারিং ক্যাপাসিটির সম্বন্ধে আলোচনা। এরপরে আমরা ফাউন্ডেশনের নেক্সট পার্ট নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।